হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ধরনের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হলাম। পূর্বে আমি তোমাদের জন্য এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়াভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া থেকে বিভিন্ন ক্লাস প্রোভাইড করেছি এবং আশা করছি তোমরা সেগুলো ক্লাস প্রত্যেকটা দেখে নিয়েছো। এবং কেউ যদি সেই ক্লাসগুলো এখনও মিস করে থাকো তাহলে আমি বলবো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবে। প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত এবং আধুনিক ভারতগুলো তিনটি আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তোমরা সেখান থেকে কিন্তু বের করে নিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো। তো আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো মিডিয়াভেল ইন্ডিয়া থেকে। পূর্বে আমরা মিডিয়াভেল ইন্ডিয়া থেকে কুতুবউদ্দিন আইবক পর্যন্ত পড়ে রেখেছিলাম। আজকে আমরা তারপর অর্থাৎ ইলতুৎমিশ থেকে আমাদের ক্লাসটি শুরু করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও ক্লাসটি। তো দেখো স্টুডেন্ট, আমরা এখনই যেটা বললাম আমি যে আমরা আজকে কোথা থেকে শুরু করব, আমরা আজকে ইলতুৎমিশ থেকে শুরু করব। আর ইলতুৎমিশের সময়কালটা দেখো 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রথমে আমরা আলোচনা করব ইলতুৎমিশের উপাধি নিয়ে। তো ইলতুৎমিশের উপাধি কী ছিল? যে ইলতুৎমিশের উপাধি ছিল সুলতান ই শহীদ, দাসের দাস, সুলতান ই আজম। এই কথাগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তিনি ভারতবর্ষের প্রথম শাসক, খুব ইম্পর্ট্যান্ট কথা, তিনি ভারতবর্ষের প্রথম শাসক যিনি সুলতান উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, এর আগে কিন্তু ভারতবর্ষের কোনো শাসক এ ধরনের উপাধি নেননি। ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের রক্ষক। প্রথম জীবনে তিনি কুতুবউদ্দিন আইবকের দাস ছিলেন। ঠিক আছে, কি হয়েছে, একটা স্থান অন্দিলওয়ার, অন্দিলওয়ার, এই স্থানটি থেকে লুট করে কুতুবউদ্দিন আইবক অনেক কি পেয়েছিলেন, অর্থ লাভ করেছিলেন। সেই অর্থ দিয়ে কিন্তু আইবক কী করেছিল, দিল্লির বাজার থেকে ইলতুৎমিশকে ক্রয় করেন। ওকে, 1206 সালে কি হয়েছিল? 1206 সালে খোক্কর জাতির বিরুদ্ধে মোহাম্মদ ঘুরি যখন অভিযান করেন, ঠিক আছে, এটি ভারতে তার শেষ অভিযান ছিল মোহাম্মদ ঘুরির। এই সময় কি করেছিল, ইলতুৎমিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই যুদ্ধে। তাই তার রণপাণ্ডিত্যে মুগ্ধ হয়ে, ঠিক আছে, তার রণপাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ঘড়ি কি করলেন, ঘড়ি আইবককে নির্দেশ দিলেন যে ইলতুৎমিশের দাসত্ব পদ থেকে মুক্তি দিয়ে দেওয়া, তাকে দাসের পদ থেকে মুক্তি দিয়ে দেওয়ার আদেশ দিলেন তিনি। পরবর্তী সময় আইবক কি করলেন, আইবক তার নিজ কন্যার সাথে, তার নিজ কন্যা হুজেরার সাথে ইলতুৎমিশের বিবাহ দেবেন এবং কি করবেন, তাকে বদায়নের ইক্তাদার পদে নিয়োগ করে দেবেন। ঠিক আছে, আইবক কি হলো তোমরা প্রত্যেকেই জানো, আমি আগের দিনে পড়েছিলাম, আইবকের অকাল মৃত্যু হয়েছিল। এই অকাল মৃত্যুর পর দিল্লির আমিরদের অনুরোধে তিনি দিল্লির শাসন পদে বসেন। তিনি দিল্লির শাসক পদে বসেন। এবার সিংহাসনে বসার পরে কিন্তু ইলতুৎমিশের জীবনে কতগুলি সমস্যা দেখা দেবে। সেই সমস্যাগুলো কি আমরা এক এক করে আলোচনা করবো। দেখো এখানে লিখেই আছে যে সিংহাসনে বসার পরই ইলতুৎমিশ কতকগুলি সমস্যার সম্মুখীন হন। যেমন প্রথমত সমস্যাটা কী ছিল, যে আইবকের দুই অনুচর ছিলেন। কে কে? আমরা মোহাম্মদ ঘুরির সময় পড়েছিলাম, যেটা একজন তাজ উদ্দিন ইলদুজ, যাকে ঘড়ি কী করেছিল, গজনীর পদে বসিয়েছিলেন, গজনীর শাসক পদে। আর একজন নাসির উদ্দিন কুবাচা, যাকে মুলতানের পদে তিনি বসিয়েছিলেন, মুলতানের শাসক পদে। এরাও দিল্লি দখলের চেষ্টা করছিলেন। এরই সময় কী হবে, একটা ঘটনা, যে 1216 সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হবে। প্রথম দ্বিতীয় তো আমরা পড়ে ফেলেছি। এবার তরাইনের তৃতীয় যুদ্ধে ইলতুৎমিশ কী করবে, ইলদুজকে পরাজিত করে বন্দি করবেন। অন্যদিকে নাসির উদ্দিন কুবাচার সাথেও তার যুদ্ধ হবে। সেখানে কুবাচা প্রাথমিকভাবে পরাজয় বরণ করবেন এবং কিছুকাল পর সিন্ধু নদীতে ডুবে তিনি মারা যাবেন। ফলে এই সমস্যার সমাধান কিন্তু তিনি করে ফেললেন। ওকে, তাহলে প্রথমত সমস্যাটা আমরা বুঝলাম। এবার আমরা দ্বিতীয় সমস্যা দেখব। দ্বিতীয় সমস্যা কি বলেছে, যে দিল্লির অনেক আমিররাই কিন্তু ইলতুৎমিশকে কি মনে করত, জবরদখলকারী মনে করতো। আমি এক্ষুনি বললাম যে কুতুবউদ্দিন আইবকের তিনি জামাই ছিলেন, তাই না? তো তিনি ছেলে ছিলেন না, ফলে অনেক আমির কিন্তু তাকে পরবর্তী সুলতান বলে মনে করতেন না, তারা তাকে জবরদখলকারী মনে করতেন। তাই এই ধরনের আমিরদের শায়েস্তা করার জন্য বা তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য তিনি কি বললেন, 40 জন ব্যক্তিকে নিয়ে, দাসকে নিয়ে একটি দল তৈরি করলেন। তার নাম 40 চক্র বা বন্দেগানি চহেলগানি। তার দ্বিতীয় সমস্যার সমাধানও তিনি এইভাবে বার করলেন। তৃতীয় সমস্যা খুব গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, তা হলো, দেখো কি বলেছে, তার সময় 1221 খ্রিস্টাব্দে কি হয়েছিল, মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন।
আচ্ছা, চেঙ্গিস খান মূল উদ্দেশ্য কিন্তু ভারত আক্রমণ ছিল না। তিনি খোয়াজিরাম শাহ এবং তার পুত্র জালালউদ্দিন মঙ্গবরণীকে পিছু নিয়ে কিন্তু ভারতে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে চলে এসেছিলেন। মঙ্গবরণী কী করলেন? ইলতুৎমিশের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু ইলতুৎমিশ কী করবেন? তা অগ্রাহ্য করলে খুশি হয়ে চেঙ্গিস খান কী করবেন? আর ভারত আক্রমণ না করেই তিনি কিন্তু স্বদেশে ফিরে যাবেন। এইভাবে ইলতুৎমিশ কী করলেন? মঙ্গল আক্রমণের হাত থেকে অবধারিত মঙ্গল আক্রমণের হাত থেকে কিন্তু তিনি তার শিশু সাম্রাজ্যকে রক্ষা করলেন। ঠিক আছে, তাহলে এই তো গেল ইলতুৎমিশের সমস্যা 3টি আর তার সমাধান। এবার ইলতুৎমিশের আমরা কৃতিত্ব পড়ব। দেখো কি বলেছে, এক এক করে শুনি ভালো করে। দেখো, ইলতুৎমিশ কী করেছিলেন? দিল্লির প্রথম শাসক যিনি লাহোরের স্থানে দিল্লিকে রাজধানী বানান। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমি কুতুবউদ্দিন আইবকও পড়িয়েছি যে আইবক কিন্তু দিল্লিকে রাজধানী বানাননি, তার রাজধানী ছিল লাহোরে, কিন্তু ইলতুৎমিশ দিল্লিতে রাজধানী বানালেন। ঠিক আছে, দ্বিতীয় ইম্পর্টেন্ট কি? তিনি ভারতে ইকতা ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। আমি মোহাম্মদ ঘড়ির সময় তোমাদের বলেছিলাম যে ভারতে ইকতা প্রথা শুরু করেছিলেন কিন্তু মোহাম্মদ ঘড়ি, কিন্তু যদি প্রকৃত প্রতিষ্ঠাতা থাকে কোশ্চিনে, তখন তোমরা করবে ইলতুৎমিশ। আচ্ছা, তারপরে দেখো তৃতীয় যে কৃতিত্ব তা হলো তিনি শিশু সুলতানির মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন, এবং এই উপলক্ষে তিনি কি করবেন? রৌপ্য মুদ্রা, টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রচলন করবেন। এর পাশাপাশি তিনি কি করবেন? যে মুদ্রায়, যে টাকশাল থেকে বা শহরের টাকশাল থেকে ছাপানো হচ্ছে, সেই মুদ্রায় কিন্তু সেই শহরের নাম খোদাই করা চালু করেছিলেন তিনি। হ্যাঁ, আর যে রূপার মুদ্রা চালু করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয়, তার ওজন ছিল 175 গ্রাম। চতুর্থ কি? 1229 সালে কি হয়েছিল? বাগদাদের আব্বাসীয় খলিফা, তার নাম আল মুস্তাসির, এই আল মুস্তাসির কিন্তু তাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন। চতুর্থ হলো পঞ্চম, তিনি ভারতে সমাধি বা কবর নির্মাণ নীতি চালু করেছিলেন। তার একজন পুত্র ছিল নাসিরউদ্দিন, যার অকাল মৃত্যু হবে, এবং তার উপলক্ষে তিনি কিন্তু দিল্লিতে সুলতান ঘড়ি মসজিদ নির্মাণ করবেন। ওকে, তারপরে তিনি প্রথম সুলতান যিনি সুলতানি সাম্রাজ্যে কী করেছিলেন? কেন্দ্রীয় সেনাবাহিনী, যার নাম হাসাম ইকলাব, নির্মাণ করেন। তার শাসনকালে বিখ্যাত সুফি সন্তকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি শুধু বখতিয়ার কাকি নামটা লিখে রেখেছি, তিনি কিন্তু 1221 সালে ভারতে আসেন। আর এই বখতিয়ার কাকির স্মৃতিতেই কিন্তু কুতুবউদ্দিন আইবক কী করেছিল? দিল্লিতে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন। এবং তোমরা জানো যে কুতুব মিনারের কাজ শুরু করতে পড়লেও তিনি শেষ করতে পারেননি। ইলতুৎমিশ কী করেছিলেন? সেই কাজটি সম্পূর্ণ করেন। ওকে, মৃত্যুর পূর্বে তিনি তার কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু যখন তিনি মারা যাবেন শুরু হয়ে যায় ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের পর কী হয়? রাজিয়ার ভাই রুকুন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসানো হয়। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে সিংহাসনে কে বসবে? রুকুন উদ্দিন ফিরোজ বা রুকুনুদ্দিন ফিরোজ শাহ। তারপর অনেক তালবাহানার পর রাজিয়া শেষ পর্যন্ত সিংহাসনে বসবেন। রাজিয়ার টাইম পিরিয়ডটা দেখো, 1236 থেকে 1240। রাজিয়া ছিলেন ইলতুৎমিশের যোগ্যতম সন্তান। আরেকজন যোগ্য সন্তান ছিলেন, আমি এক্ষুনি বললাম, তিনি মারা গেছিলেন, তাই সুলতান ঘড়ি মসজিদও নির্মাণ হয়েছিল। কি করেছিলেন দেখো, পাশাপাশি তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসিকা যিনি সিংহাসনে বসেছিলেন। রাজিয়া পুরুষের পোশাক পরে যুদ্ধ পরিচালনা করতো, ঘোড়ার পিঠে চড়ে চলাফেরা করতো, পর্দা প্রথা মানতেন না, যে কারণে কী করেছে? তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আবার পুরুষ শাসিত সমাজ এই নারীকে কিন্তু সুলতান বলে মেনে নিতেও পারেনি। ইসামি এই ক্ষেত্রে একটি বড় উক্তি দিয়েছেন, তোমরা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আছে, ভালো করে জেনে রাখবে, যে তিনি বলেছিলেন রাজিয়ার উচিত সিংহাসন ছেড়ে ঘরে গিয়ে চরখা চালানো। একইভাবে সেই সময়কার বিখ্যাত ঐতিহাসিক মিনহাজ সিরাজ, তিনি একটি বিখ্যাত উক্তি দিয়েছেন কি, যে তার মধ্যে সমস্ত যোগ্য গুণাবলী ছিল, একজন সুলতানের যা যা গুণ থাকা উচিত তার মধ্যে সব গুণই ছিল, কিন্তু এই গুণ থেকে কি লাভ যখন তার জন্মই হয়েছিল একজন নারী হিসেবে। তো কি হয়েছিল? তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রধান যে কারিগর ছিলেন তিনি ছিলেন আইতিগিন। লাহোরের শাসনকর্তা কবির খান প্রথম কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘোষণা করেন, আর এই বিদ্রোহীদের মাথা ছিল আইতিগিন। যদিও বিদ্রোহীদের মধ্যে ভেদ সৃষ্টি করতে তিনি আলতুনিয়াকে বিবাহ করেছিলেন। শেষ পর্যন্ত 1240 সালে কাইথাল নামক স্থানে তাকে হত্যা করা হয়। এইভাবে কিন্তু রাজিয়া মৃত্যু হয়। এরপর রাজিয়ার পর তার ভাই বাহরাম শাহ সিংহাসনে বসেন। এগুলো থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা নেই, তবুও যে দু একটা জায়গা আছে জেনে নাও। এই সময় গুরুত্বপূর্ণ ঘটনা হলো
তিনি কি করেছিলেন, তিনি নায়েব ই মামলিকাত নামক একটি নতুন পদ সৃষ্টি করেন, নায়েব পদ সৃষ্টি করেন, সুলতানের পরে তার অবস্থান। এবং এই পদে তিনি কাকে বসেছিলেন, যে আইসিগিন, যিনি রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হেড ছিলেন, তাকেই তিনি কিন্তু এই পদে বসেছিলেন। আর তার সময় 1241 সালে মঙ্গল নেতা তাহের বাহাদুর ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী রাজা আলাউদ্দিন মাসুদ শাহ, টাইমটা দেখবে 1242 থেকে 46। তিনি তার মুদ্রায় কী করছিল, শেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম এর চিত্র প্রথম অঙ্কন করেন। ঠিক আছে, এর পূর্বে কেউ করেনি, তিনি কিন্তু প্রথম করবেন। আর যাকে করবেন সে আবার খলিফা হিসেবে কিন্তু তিনি শেষ খলিফা ছিলেন। হ্যাঁ, আব্বাসীয় শেষ খলিফা আল মুস্তাসিম। ওকে, এরপর সিংহাসনে বসবেন নাসির উদ্দিন মাহমুদ। ইনি ছিলেন ইলতুৎমিশের যে বড় পুত্র ছিল নাসির উদ্দিন, তারই পুত্র। হ্যাঁ, অর্থাৎ ইলতুৎমিশের পৌত্র। মিনাজ এই সুলতানকে দিল্লির আদর্শ সুলতান বলে আখ্যা দিয়েছেন এবং তার উপাধি ছিল সুলতানুস সুলতান। বলবনের কন্যার সাথে তার বিবাহ হয়। ওকে, আর তিনি বলবনকে উলুখ্খা উপাধি দিয়েছিলেন। লাস্ট আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। 1266 থেকে 1287 তার সময়কাল। তার উপাধি দেখো, গিয়াসউদ্দিন, উলুখ্খা, জিল্লে ইলাহি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। পরীক্ষায় এটাই দেবে যদি পরীক্ষা তার উপাধি চাই। বার্নি তাকে গুপ্ত হত্যাকারী বলে আখ্যা দিয়েছিলেন। প্রথম জীবনে ইনিও দাস ছিলেন। ইলতুৎমিশ তাকে দাস হিসেবে কিনে তাকে জল বাহকের কাছে নিযুক্ত করেছেন, ভিস্তিওয়ালা। হ্যাঁ, 7টি পদ থাকার পর তিনি কিন্তু শেষ পর্যন্ত 1266 সালে সুলতান পদে বসেন। সুলতান হয়েই তিনি কিন্তু প্রথম কাজ হিসেবে কী করেছিল, তিনি নিজেই একটা সময় 40 চক্রের সদস্য ছিলেন, কিন্তু তিনি জানতেন এই 40 চক্র যদি থাকে তাহলে তার সিংহাসন নিরঙ্কুশ নয়। তাই তিনি কী করলেন, 40 চক্রকে ধ্বংস করলেন। সামান্য দাস থেকে সুলতান হবার দম্ভ তার শাসনের প্রতিটি কিন্তু সত্যি সত্যি আমরা লক্ষ্য করব যে তার শাসন পর্বে তিনি কখনোই, খুব ইম্পর্টেন্ট একটা কথা, কখনোই সাধারণ বা নিচু কুলের ব্যক্তিদের সাথে কথা বলেননি। তার একটি বিখ্যাত উক্তি, এই উক্তিটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় যে আমি যখনই কোনো নিচু কুলের ব্যক্তিকে দেখি বা মানুষকে দেখি আমার রক্ত গরম হয়ে যায় এবং তাকে হত্যার জন্য আমি আমার হাত তরবারির দিকে বাড়িয়ে দিই। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইন। যদি বলেনি কে এই উক্তিকার, তখন তোমরা লিখবে বলবনের। সুলতানি সাম্রাজ্যের গৌরব বৃদ্ধির জন্য তিনি কী করেছিলেন, ইরানীয় রাজা আফরাসিয়ের বংশধর বলে নিজেকে দাবি করেছিলেন এবং দুটি ইরানি উন্নতি যথা সিজদা ও পায়বস তিনি চালু করেন। এছাড়াও ইরানি উৎসব নৌরজ প্রথা তিনি চালু করেন। তিনি কখনোই ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেনি। তিনি কী করেছিলেন, তার অভ্যন্তরীণ যে রাজ্য, যে ভারতের মধ্যে তার যেটুকু অঞ্চল তিনি শাসন করছেন, তাকেই তিনি সুসংগঠিত করার নীতি গ্রহণ করেছিলেন। বিদ্রোহীদের প্রতি তিনি রক্ত লৌহ নীতি গ্রহণ করেছিলেন। আবার অন্যদিকে মঙ্গলদের প্রতি তার নীতি ছিল শান্তি ও কূটনীতির। ঠিক আছে, 1287 সালে নিজ পুত্র মোহাম্মদ খাঁ মঙ্গল আক্রমণ, তার যে পুত্র ছিল বড় পুত্র, মঙ্গল আক্রমণকালে কিন্তু অকাল মৃত্যু হবে এবং এই মোহাম্মদ খাঁর নাম হয়ে যাবে শহীদ-ই সুলতান। তাই পুত্র শোকে কিন্তু সেই বছরই তিনি কিন্তু বলবনও কিন্তু মারা গেলেন। ওকে, বলবনের মৃত্যুর পর কায়কোবাদ সিংহাসনে বসেন। যিনি যমুনা নদীর তীরে কিলঘুড়ি নামে একটি প্রাসাদ তৈরি করবে, সেখানে আমোদ প্রমোদে তিনি দিন যাপন করে দিবেন। শাসন কার্য নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। এরপর কায়ুমাসকে সিংহাসনে বসানো হবে। 1290 সালে একটি ঘটনা হবে, তা হলো খলজি বিপ্লব। এই খলজি বিপ্লবের মধ্য দিয়ে দাস বংশের সমাপ্তি ঘটবে এবং দিল্লির সিংহাসনে খলজি বংশের সূচনা হবে। তো আজকে আমাদের তাহলে দাস বংশ পর্যন্ত হয়ে গেল। নেক্সট দিন আমরা কী করব, খলজি বংশ থেকে শুরু করব। তো আশা করছি তোমাদের ক্লাস খুবই ভালো লাগছে এবং এই ক্লাসগুলি তোমরা নিয়মিত মনোযোগ দিয়ে দেখো, ভালো করে বুঝে নাও। যদি কোনো স্থানে বুঝতে অসুবিধা হয় তোমরা কী করবে, একটু প্রিভিয়াসে চলে যাবে, ব্যাক করে চলে যাবে, সেখান থেকে তোমরা পজ করে একটু দেখে নেবে। চাইলে তোমরা নিজেদের মতো করে নোটটি বানিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি খুব শীঘ্রই আবার অন্য দ্বিতীয় ভিডিও নিয়ে বা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।